নিত্য নতুন ভিডিও পেতে বিজ্ঞান চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ। নমস্কার, আমি অনুপম মুখোপাধ্যায়। বিজ্ঞান চর্চা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ক্লাস 12 এবং নিটকে সামনে রেখে এনসিইআরটি লাইন বাই লাইন আলোচনা করছি। আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের এটা 11 নম্বর পার্ট আলোচনা করছি। যেটা আমরা আলোচনা করব সেটা হলো ফার্টিলাইজেশন বা নিষেক। এটা এনসিইআরটির 51 নম্বর পাতায় আছে। চলো দেখা যাক কি আছে। এর আগের আমরা রজচক্র সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকে আমরা নিষেক সম্বন্ধে আলোচনা করব। তো নিষেক সম্বন্ধে আলোচনা করার আগে আমরা জানতে পারবো নিষেকটা কি। নিষেকটা হলো কি, পুংগ্যামেট বা শুক্রাণু, পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর যে প্রোনিউক্লিয়াস আছে, এই প্রোনিউক্লিয়াসের মিলনটাকে আমরা নিষেক বলবো। তাহলে নিষেক বলতে আমরা বুঝবো যে হচ্ছে শুক্রাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু, ডিম্বাণুর মিলনটাকে আমরা বলবো নিষেক। তো এনসিইআরটিতে যে আছে সেটা খুব কমই আছে। তো আমরা নিষেকটাকে আমরা 8টা স্টেপে আলোচনা করব। 8টা স্টেপ কী কী? প্রথমে হচ্ছে স্টেপ 1। 1 নম্বর স্টেপে কি বলবো? এটাকে বলবো ইনসিমিনেশন। কি বলবো? ইনসেমিনেশন। আমরা পরে একটা স্টেপ সম্বন্ধে আলোচনা করব। 2 নম্বর স্টেপ কি? 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপিসিটেশন। CAPACI ক্যাপিটেশন, ক্যাপিসিটেশন। 3 নম্বর হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু মিলন, যেটাকে অ্যাপ্রক্সিমেশন অফ ওভাম অ্যান্ড স্পাম। তাহলে আমি এখানে লিখে দিলাম, এটা হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণুর সাক্ষাৎ। 4 নম্বর স্টেজটা কি? 4 নম্বর স্টেজটা হচ্ছে আমাদের কম্প্যাটাবিলিটি রিয়াকশন। কম্প্যাটিবিলিটি রিয়াকশন, কম্প্যাটিবিলিটি রিয়াকশন। 5 নাম্বারটা কি? 5 নাম্বার হচ্ছে অ্যাক্রোজোম রিয়াকশন, ACRO, অ্যাক্রোজোম রিয়াকশন। 6 নম্বর স্টেপটা আমরা কি বলবো? 6 নম্বর স্টেপে পড়বো ফার্টিলাইজেশন কোন। ফার্টিলাইজেশন কোন তৈরি, ফার্টিলাইজেশন কোন তৈরি। আচ্ছা, 7 নম্বরে কি বলবো? 7 নম্বরে পড়বো আমরা হচ্ছে কর্টিক্যাল রিয়াকশন, কর্টিক্যাল রিয়াকশন। আর লাস্ট স্টেপ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণুর নিউক্লিয়াসের মিলন, ইউনিয়ন অফ ওভাম অ্যান্ড স্পার্ম নিউক্লি। আচ্ছা, তাহলে এটা লিখে দিই, ডিম্বাণু ও শুক্রাণুর নিউক্লিয়াসের মিলন। তো এইগুলো পড়বো। তাহলে আমরা যে নিষেকটা পড়বো সেই নিষেকটা আমরা 8টা স্টেপে ভাগ করব। তো নিষেকটার জন্য আমাদের সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ কী হচ্ছে, যেটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণের পর মাত্র 12 থেকে 24 ঘন্টার মধ্যে নিষেক সম্পন্ন করতে হবে। এর পরে হলে কি হয়, যে ডিম্বাণুটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে। আর শুক্রাণু শুক্রাণু অ্যাকচুয়ালি 72 ঘন্টা বেঁচে থাকে। কিন্তু 72 ঘন্টা বেঁচে থাকলেও তার কিন্তু নিষেক করার ক্ষমতা থাকে, বা নিষিক্ত করার ক্ষমতা থাকে 48 ঘন্টার মধ্যে নিষেক করতে হয়। এবার নিষেকের স্থান কোথায়? নিষেকের স্থান হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউবিউল যেটা আছে, বা ফ্যালোপিয়ান নালী আছে, তার অ্যাম্পুলার রিজিয়ন।
অ্যাম্পুলার রিজনে এটা দেখতে পাচ্ছি। আমরা যখন স্ত্রী জননতন্ত্র সম্বন্ধে আলোচনা করছি তখন আমরা ফ্যালোপিয়ান টিউবুলসের যে অংশগুলো আছে সেই অংশগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো চলো আগে দেখা আছে বইয়ে কী আছে, তারপর আমরা এগুলো সম্বন্ধে পরপর আলোচনা করব। তবে এখানে বলেছে সঙ্গমকালে শিশ্ন দ্বারা নিশ্চিত শুক্ররস যোনি পথে প্রবেশ করে, একে আমরা বলবো ইনসেমিনেশন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম ইনসেমিনেশনকে আরেকটা ভাবে ভাগ করে যায় অ্যারাইভাল অফ স্পাম। এর সাহায্যে কি হয়, পুরুষদের যেটা হচ্ছে শুক্রাণু লিঙ্গের মাধ্যমে, যেটা আমরা শিশ্ন বলি বা পেনিস, এই পেনিসের মাধ্যমে কি হচ্ছে স্ত্রী দেহে প্রবেশ করে। এবারে বলছে গতিশীল শুক্রাণুগুলো দ্রুত সন্তরণশীল দ্বারা সার্ভিক্সের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জরায়ুতে প্রবেশ করে এবং অবশেষে লাস্টে কী বলছে ফ্যালোপিয়ান নালিকার অঞ্চলে অ্যাম্পুলার রিজনে পৌঁছায়। দেখো, যখন একবার ইনসেমিনেশন হয় তখন প্রায় 200 থেকে 300 মিলিয়ন স্পাম এসে স্ত্রী দেহে জমা হয় এবং এর মধ্যে যেটা হয় 60% শুক্রাণু হয় স্বাভাবিক গঠনযুক্ত। আমরা শুক্রাণু গঠন পড়েছি, সেরকম স্বাভাবিক গঠনযুক্ত শুক্রাণুর পরিমাণ হয় 60%। এবং এই শুক্রাণুর মধ্যে 40% যেটা স্বাভাবিক হয় তাদের মধ্যে 40% হচ্ছে তীব্র গতি সম্পন্ন। এবং এই এখানে হচ্ছে যে শুক্রাণু যত তাড়াতাড়ি দৌড়াতে পারবে তাহলে সেই কাছে সবচেয়ে কাছে মানে ডিম্বাণুর কাছে যেয়ে পৌঁছাতে পারবে। তাহলে যেগুলো দ্রুতগামী শুক্রাণু হয় তাদের নিষেক করার ক্ষমতা বেশি হয়। এরপর কি রয়েছে দেখো, এখানে অ্যাম্পুলার রিজনে পৌঁছাচ্ছে এবং এই স্থানে ডিম্বাণু নিষিক্তকরণ করে। তো ডিম্বাণু এবং শুক্রাণু ফ্যালোপিয়ান অঞ্চলে পৌঁছালে কেবলমাত্র ডিম্বাণু নিষিক্তকরণ ঘটতে পারে। এই কারণে যেটা যৌন মিলনের ফলশ্রুতি নিষেক বা গর্ভসঞ্চার হয় না। তো যদি তারা অ্যাম্পুলার রিজনে না পৌঁছাতে পারে তাহলে তাদের মধ্যে তো যৌন মিলন হবে না, মিলন না হলে গর্ভসঞ্চারে হবে না। এবং এখানে যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার ঘটনাটাকেই আমরা বলবো বা প্রক্রিয়াটাকে আমরা নিষেক বলবো। তো এনসিইআরটিতে খুব একটা বেশি নেই, তো এনসিইআরটিটা আগে পড়ে নিই, তারপরে আমরা এগুলো পরপর সব আলোচনা করব। এগুলো শুক্রাণু কি বলছে, ডিম্বাণুর জোনা পেলিসুটা। দেখো এটা হচ্ছে ডিম্বাণু, একটা ছবি দিয়েছে, ডিম্বাণুর চারিপাশে একটা জোনা পেলুসিটা রিজিয়ন আছে, জোনা পেলুসিটা আছে, আর একটা আছে করোনা রেডিয়াটা হচ্ছে কোষযুক্ত, আর জোনা পেলুসিটাটা হচ্ছে একটা লেয়ার। তো স্পর্শ করে আসে তাহলে, এবং এখানে ডিম্বাণু যখনই স্পর্শ করে তখন ডিম্বাণুর যে আকার বা প্রাচীর যেটা আছে সেখানের মধ্যে পরিবর্তন হয় এবং ত্বরান্বিত হয় এবং অতিরিক্ত শুক্রাণু প্রবেশের বাধা ঘটে। এটা আমরা যখন কর্টিক্যাল রিঅ্যাকশন বলবো তখন আমরা বলবো এটা। এই ঘটনাটা সুনিশ্চিত করে যে শুধুমাত্র একটি মাত্র শুক্রাণু এবং একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। তো অ্যাক্রোজোম ক্ষরণ শুক্রাণু ডিম্বাণুর প্লাজমা পর্দা এবং জোনা পেলুসিটা ভেদ করে ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। এটি চলো পরের পেজ কি আছে, এটি পরডিম্বাণু মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যায় তখন, এবং বিভাজিত হওয়ার পর একটা আছে যেটা দ্বিতীয় মিওসিস বিভাজন, সেটা সম্পূর্ণ অসম বিভাজন হয় এবং অসম বিভাজনের পরে একটা হচ্ছে পোলার বডি তৈরি হয় যেটা ছোট নিউক্লিয়াস যুক্ত, মানে নিউক্লিয়াসটা দেখে সাইটোপ্লাজমটা ছোট হয়, নিউক্লিয়াসের সমবিভাজন হয় কিন্তু সাইটোপ্লাজমে অসম বিভাজনের প্রভাবে একটা কোষ ছোট হয়ে যায় যেটাকে আমরা সেকেন্ডারি পোলার বডি বলি বা সেকেন্ড পোলার বডি, আর একটা তৈরি হয় উটিড। এবং এই ইয়ার পরে এই শুক্রাণুর যে হ্যাপ্লয়েড শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে এবং তারপরে জাইগোট তৈরি হয় এবং জাইগোট তৈরি হয় এবং জাইগোটে কতগুলো ক্রোমোজোম থাকবে 46টা, মানুষের ক্ষেত্রে 46টা, কারণ জাইগোট যেটা হয় N+N 2N সংখ্যক ক্রোমোজোম নিয়ে তৈরি হয়। জাইগোটের ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের পরে তৈরি হয় তার 2N সংখ্যক ক্রোমোজোম নিয়ে তৈরি হবে। এখানে আর তো কিছু দেয়নি। এরপরে এটা সেক্স ডিটারমিনেশন বলছে। তো আমরা এবার সেকেন্ড যেটা স্টেজ আমরা একবার যাই পরে আগের পেজে। এবার আমরা ইনসেমিনেশন বললাম। ইনসেমিনেশনের মাধ্যমে কি হয় যে শুক্রাণুগুলো ডিম্বাণু শরীরে
যে মহিলাদের শরীরে প্রবেশ করে এবং এটা আমাদের যোনি রিজন বা ভ্যাজাইনাতে এসে পৌঁছায়। তো আমাদের মোটামুটি 200 থেকে 300 মিলিয়ন শুক্রাণু একবারে প্রবেশ করে, যার মধ্যে 60% হচ্ছে শুক্রাণু স্বাভাবিক গঠনযুক্ত এবং 40% শুক্রাণু যেটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন। এবারে আমরা পড়বো যেটা হচ্ছে 2 নম্বর জিনিসটা, সেটা হচ্ছে ক্যাপাসিটেশন। এটা কি খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে নিটে দুবার কোশ্চেনও এসছে। তো যেগুলো স্টেপ 2, আমরা যে স্টেপ 2টা পড়বো, স্টেপ 2 এর মধ্যে পড়বো আমরা হচ্ছে যেটা হচ্ছে ক্যাপাসিটেশন, CAPACITION, ক্যাপাসিটেশন। এইটা কি হচ্ছে, যখন শুক্রাণুগুলো যেই যোনি রিজনে এলো, আচ্ছা দেখো এইটা হচ্ছে ভেজানাল রিজন, এই ছবিটার মধ্যে দেখো এই ভেজানাল রিজনে যখন আসছে, এই জায়গাটায় ভেজানাল রিজনে এসে তাদের কিন্তু মুভমেন্ট করার বা ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা থাকে না, এবং এই অবস্থায় আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশনের প্রভাবে শুক্রাণুগুলোর গতি ক্ষমতা বৃদ্ধি। এই ক্যাপাসিটেশনের আবার 3টা স্টেজ আছে, আচ্ছা। ফার্স্টে কী হয় ক্যাপাসিটেশনে, 1 নম্বরে ক্যাপাসিটেশনের তৈরি হয় যেটা হচ্ছে শুক্রাণু, যেটা স্পার্ম যখন নিঃসৃত হচ্ছে, স্পার্মের সাথে কিছু নিউট্রালাইজিং ফ্যাক্টর থাকে। কেন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, কারণ যোনি যে জায়গাটা হয় সেখানে অ্যাসিডিক নেচার হয়, আর স্পার্মের কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বনেট জাতীয় যৌগ থাকার জন্য এটা হচ্ছে আমাদের একটু ক্ষার জাতীয় হয়। তাহলে এবার এইখানে হচ্ছে প্রথম হচ্ছে নিউট্রালাইজেশন, of inhibitory factor in sperm। তাহলে শুক্রাণুর মধ্যে বা শুক্রাণুর সাথে যেটা সেমিনাল ভেসিকলে এসে, সেমিনাল ভেসিকলে যে সমস্ত জিনিসগুলো এসে তাদের সাথে এই জরায়ুতে যে সমস্ত পদার্থ আছে তাদের মধ্যে নিউট্রালাইজেশন হবে এবং ইনহিবিশনের যে পদ্ধতিগুলো হবে। এবারে স্টেপ 2 হচ্ছে এইখানে হচ্ছে এবারে যেটা শুক্রাণুর উপরে একটা আমাদের কভার থাকে। যখন এপিডিডিয়াইমাসে শুক্রাণুগুলো থাকে তখন তার উপরে শুক্রাণুর উপরে একটা গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরলের একটা পর্দা থাকে, এবং ওই পর্দাটা থাকার জন্যে শুক্রাণুগুলো তাড়াতাড়ি মুভমেন্ট করতে পারে না। তার জন্য এই যে কভারগুলো, যেগুলো ওদের শুক্রাণুর উপর কভার থাকে, সেই কভারগুলো মানে দুর্বল হয়। তাহলে উইক হচ্ছে আস্তে আস্তে অফ কভারিং মেমব্রেন। তাহলে শুক্রাণুর যে মেমব্রেনগুলো আছে সেই মেমব্রেনগুলো আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, এবং এইখানে যেটা হচ্ছে তার অ্যাক্রোজোমাল হেডটা সেটা ডিজলভ হতে আরম্ভ করে। অ্যাক্রোজোমাল যে হেডটা, শুক্রাণুর মাথার উপরে যে অ্যাক্রোজোমাল রিয়াকশান থাকে, সেই অ্যাক্রোজোম রিয়াকশানটা স্টার্ট হওয়ার আগে এটা হচ্ছে আমাদের নষ্ট হতে থাকে। এরপরে 3 নম্বর স্টেজটা কী হচ্ছে, এইখানে হচ্ছে ক্যালসিয়াম, এন্ট্রি অফ ক্যালসিয়াম আয়ন। কারণ শুক্রাণুর গতিশীলতার জন্য আমাদের ক্যালসিয়াম আয়নের প্রয়োজন, এবং এই ক্যালসিয়াম আয়ন কী করে শুক্রাণুর মুভমেন্ট করতে সাহায্য করে। এবার আমরা যাব স্টেপ 3-তে। স্টেপ 3টা আমি কি বলেছিলাম, যে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর সাক্ষাৎ। শুক্রাণু ও ডিম্বাণুর সাক্ষাৎ। আচ্ছা দেখো, এটাতে আমাদের যেটা আমি বললাম যে ক্যাপাসিটেশনের সময় কী হয়, যে শুক্রাণুগুলো অ্যাক্টিভ হয়, এবং শুক্রাণুগুলো যখন জরায়ুতে আসে তখন তার থেকে 48 ঘন্টা থাকার পর তার হচ্ছে 12 থেকে 24 ঘন্টা থাকার পর এরা অ্যাক্টিভ হয়ে যায়, এবং ক্যাপাসিটেশনের পর এরা অ্যাক্টিভ হয়ে যায়, এবং তখন তাদের গতিবেগ 1.5 থেকে 3 মিলিমিটার পার মিনিট এই গতিবেগে বৃদ্ধি হয়, এবং এই গতিপথের প্রভাবে তারা কি হয়, জরায়ু থেকে আস্তে আস্তে যেটা আমাদের ডিম্ব নালী, সেই ডিম্ব নালীর মধ্যে অ্যাপুলা রিজন পর্যন্ত এগোতে থাকে, এবং এইখানে
মানে এই যে গতিটার জন্য দায়ী হচ্ছে আমাদের পোস্টাগ্যান্ডিন বলে একটা আমাদের হরমোন আছে, পোস্টাগ্যান্ডিন, যা কি করে, পোস্টাগ্ল্যান্ডিন। এই পোস্টাগ্ল্যান্ডিনটা কি হচ্ছে, জরায়ু সংকোচন এবং প্রসারণ করতে সাহায্য করে। এবং তার সঙ্গে সঙ্গে জরায়ুতে আরেকটা হরমোন আছে, সেটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটো হরমোনের প্রভাবে শুক্রাণুগুলোর মানে জরায়ু সংকোচন এবং প্রসারণ হয়, এবং শুক্রাণুগুলো গতিশীলতার প্রভাবে মাত্র 5 মিনিটে এরা জরায়ু থেকে একবারে অ্যাম্পুলার রিজনে চলে যায়। এবারে চলে আসবো স্টেপ 4-এ। স্টেপ 4-এ কী আছে আমাদের বলছে কম্প্যাটাবিলিটি রিয়াকশান, ঠিক আছে। তো এটা লিখলি কম্পাটিবিলিটি রিয়াকশান। এবারে যখন মানে কি হয়, শুক্রাণুটা যাচ্ছে, শুক্রাণু যেয়ে পরে যখন ডিম্বাণুর কাছাকাছি অঞ্চলে চলে যাবে, তখন অ্যাক্রোজোমাল রিজিয়নে যে লাইসিনগুলো থাকে, সেই লাইসিন হরমোন যেগুলো আছে, উৎসেচক আছে, সেই উৎসেচকগুলো বেরিয়ে যায়। উৎসেচকগুলোর মধ্যে কী কী দেখে, এখানে এখানে থাকে দুটি মেইন জিনিস, একটি হচ্ছে হায়ালুরোনিডেস, আর একটা থাকে করোনা পেনিট্রেটিং এনজাইম। ঠিক আছে, দেখো নামটা দেখে বলছে করোনা পেনিট্রেটিং এনজাইম। আমরা যদি একটা ছবি দেখি, এই দেখো ডিম্বাণুর পাশে যেটা প্রাচীর রয়েছে, যেটা হচ্ছে জোনা পেলুসিটার পাশে আমাদের যে করোনা রেডিয়াটা আছে। এই যে করোনা রেডিয়াটা এইটাকে নষ্ট করার জন্য আমাদের করোনা পেনিট্রেটিং এনজাইম কাজ করে। এবারে যখনই সাক্ষাৎ হয়ে গেছে, চলো পরে পেয়ে চলে, যখনই সাক্ষাৎ হয়ে গেল, তখন এই দুটো উৎসেচকের মাধ্যমে করোনা পেনিট্রেটিং এনজাইম আর হায়ালুরোনিডেস, এই উৎসেচকের মাধ্যমে আমাদের যেটা করোনা রেডিয়েটা সেটা ডিজলভ করতে আরম্ভ করে। ডিজলভ করার পর শুক্রাণুর যে মাথাটা, সেই মাথাটা আস্তে আস্তে ডিম্বাণুর দিকে এগিয়ে যেতে আরম্ভ করে। এবং এইখানে একটা যেটা রিয়াকশান হয়, এখানে যেটা হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিংয়ের মধ্যে বিক্রিয়া হয়। এখানে কি হয়, ফার্টিলাইজিং আর ফার্টিলাইজিং আর অ্যান্টি ফার্টিলাইজিনের মধ্যে বিক্রিয়া হয়, লাইজিন এন, এই দুটোর মধ্যে বিক্রিয়া হয়। এবার যেটা ফার্টিলাইজিং, এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে একটা ধরনের গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোপলিস্যাকারাইড। এইটা কি হচ্ছে, এইটা মানে এগ মানে যেটা ডিম্বাণু, সেই ডিম্বাণুটা নিঃসরণ করে যাতে শুক্রাণুগুলো অ্যাক্টিভ হয়। তাহলে ফার্টিলাইজিনটাকে তৈরি করে, ফার্টিলাইজিন তৈরি করেছে ডিম্বাণু তৈরি করে, কী জন্য ধরে, তাহলে ফার্টিলাইজিনের মধ্যে থাকে হচ্ছে এগে বা ডিম্বাণুর মধ্যে ফার্টিলাইজিন থাকে। এবং এই ফার্টিলাইজিনটা কী করে, ফার্টিলাইজিনটা ডিম্বাণু তৈরি করে শুক্রাণুকে নিজের দিকে অ্যাট্রাকশন করা যায়। আর অ্যান্টি ফার্টিলাইজিনটা হচ্ছে, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে অ্যাসিডিক প্রোটিন, আচ্ছা, অ্যাসিডিক প্রোটিন এটা কে প্রডিউস করে, এইটা হচ্ছে স্পাম তৈরি করে। এবং এই যে ফার্টিলাইজিং এবং অ্যান্টি ফার্টিলাইজিং, এই দুজনকার বিক্রিয়াটাকে আমরা কম্প্যাটাবিলিটি রিয়াকশান বলবো। যেখানে ফার্টিলাইজিং মানে ডিম্বাণুর মধ্যে থেকে, যেটা হচ্ছে ম্যামিলিয়ান ডিম্বাণুতে ZP3 এবং ZP2, এই দুটো প্রোটিন বর্তমান থাকে ডিমের যেটা কোষে থাকে। এবং এরপরে আমাদের কম্প্যাটাবিলিটি রিয়াকশানটা শুরু হয়। এরপর চলে যাবো 5 নাম্বার স্টেপে। তো পরের জায়গায় চলে যাই, 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপটাকে আমরা কি বলবো, স্টেপ 5। এটাকে বলা হয় অ্যাক্রোজোমাল রিয়াকশান। অ্যাক্রোজোম রিয়াকশান। আচ্ছা দেখো, শুক্রাণু যখন আমরা গঠন করেছি, শুক্রাণুর সময় আমরা অ্যাক্রোজোম জিনিসটা জেনেছি। অ্যাক্রোজোমটা কি, যেটা হচ্ছে শুক্রাণু, ধরো এই পাশে আমি একটা আঁকি পড়তে সুবিধা হবে। তো শুক্রাণু যেটা মাথা থাকে, আচ্ছা মাথা
এটা বডিটা থাকে। আচ্ছা, এবার শুক্রাণুটা ধরো এরকম করে চলে গেছে। এই শুক্রাণুর মাথাটা এইখানটা ডবল কভারিং থাকে এবং এইখানে যে 2/3 অংশ, মাথার 2/3 অংশের মধ্যে এই অ্যাক্রোজোম জিনিসটা থাকে এবং অ্যাক্রোজোমটা যখনই এটা এইখানে অ্যাক্রোজোমের মধ্যে কি থাকে, কি প্রোটিনোলাইটিক এনজাইম থাকে এবং প্রোটিনোলাইটিক এনজাইম এইটার সাথে বিক্রিয়া করে। এবার আমরা করোনা রেডিয়েটাটা আমাকে আগেই ভেদ করে চলে গেছি। এবার আমরা পাবো জোনা পেলুসিডা। জোনা পেলুসিডার যেটা আছে, জোনা পেলুসিডাকে গলিয়ে পড়ে আমাদের কোষ যেটা শুক্রাণু আছে, শুক্রাণু ডিম্বাণু যেটা প্লাজমা পর্দাকে ভেদ করতে সাহায্য করে এবং অ্যাক্রোজোম রিয়াকশনের মধ্যে দিয়ে আমাদের যেখানে উৎসেচক বেরোয় সেটা হচ্ছে কি, একটা দুটো উৎসেচক বেরোয়। একটা হচ্ছে হায়ালুরোনিডেজ, একটু আগে আমরা যেটা পড়লাম। আর একটা বেরো হচ্ছে অ্যাক্রোসিন। আছে অ্যাক্রোসিন, অ্যাক্রোসিন। এবং এই দুটো উৎসেচককে আমরা একত্রে আমরা যেটা বলে স্পাম লাইসিন। এবং এই দুটো উৎসেচকের প্রভাবে যেটা করোনা রেডিয়েটাকে ভেদ করে আমরা জোনা পেলুসিডিয়া রিজিয়নে পৌঁছে যাই। ঠিক আছে, চলো এরপর চলে যাব আমরা স্টেপ 6। স্টেপ 6টা কি, ফার্টিলাইজিং কোন। ফার্টিলাইজেশন কোন তৈরি। তাহলে এবারে আমরা যখন পড়ছি তাহলে এর মধ্যে কী হয়েছে, আমাদের শুক্রাণুর যে মস্তক সে ডিম্বাণুর যেটা প্লাজমা পর্দা সেইখানে স্পর্শ করে এবং এই স্পর্শের প্রভাবে, এই যে স্পর্শ করার প্রভাবে কি হয়, যেটা সেকেন্ডারি, যেটা আমাদের মিওসিস বিভাজন চলছিল, মিওসিস বিভাজনের সেকেন্ড স্টেজ, যখন সেকেন্ড মিওসিস বিভাজনটা সেটা কমপ্লিট হয় এবং কমপ্লিট করার পর এইখানে যেটা হচ্ছে আমাদের পোলার বডি, সেই পোলার বডিটা মিশ্রিত হয়, মানে বেরিয়ে যায়। এরপর কি হয়, করোনা রেডিয়েটাটা তো ভেদ করে গেছে, করোনা রেডিয়েটা, করোনা জোনা পেলুসিডা এবং ভাইটামিন পর্দা সেইগুলো ভেদ করে শুক্রাণু এবারে ডিম্বাণুর প্লাজমা পর্দাতে সেটা টাচ করছে এবং যেটা কোথায় কোথায় টাচ করে, যেটা হচ্ছে ওভামের, আমরা ওভামের অ্যানিমেল পুরে আমরা পুলে যেয়ে পরে স্পর্শ করি এবং এই সময় যে শুক্রাণুর যে মস্তক, সেই মস্তকটা মস্তক এবং গিব্বা, মস্তক আমরা জানি যে শুক্রাণু গঠনে পড়েছি এবং শুক্রাণুর 4টা অংশ, তো তার মধ্যে মস্তক এবং গিবা অংশটা আমার যেটা ডিম্বাণু, সেই ডিম্বাণুকে ভেদ করতে, ডিম্বাণুর যে প্লাজমা পড়তে সেটাকে ভেদ করে। এরপর চলে যাবো আমরা স্টেপ 7 নাম্বার। এখানে হচ্ছে কর্টিক্যাল রিয়াকশন। দেখো এটা খুব ইম্পর্টেন্ট। এবারে যখন শুক্রাণু যাচ্ছে, শুক্রাণু আমি তো প্রথমে বললাম যে 200 থেকে 300 মিলিয়ন শুক্রাণু যাচ্ছে, ঠিক আছে, মিলিয়ন শুক্রাণু যাচ্ছে এবং এই শুক্রাণুর মধ্যে ডিম্বাণুর কাছে আমাদের প্রায় পৌঁছে যায় 200 থেকে 300 অ্যাক্টিভ শুক্রাণু প্লাজমা পর্দার আগে পর্যন্ত চলে যায়, জোড়ায় মানে ফ্যালোপিয়ান টিউবিউলসের মধ্যে প্রবেশ করতে পারে এবং এরপরে যদি একটা শুক্রাণু যদি তার মস্তক ডিম্বাণুকে স্পর্শ করে আর বাকি শুক্রাণু যাতে ডিম্বাণুর মধ্যে আবার না স্পর্শ করতে পারে বা যাতে পলিস্পার্মিটা যাতে প্রতিরোধ করার জন্য তৈরি হয় কর্টিক্যাল রিয়াকশন। কি হচ্ছে, ডিম্বাণু যে প্লাজমা পর্দা আছে, প্লাজমা পর্দাতে কর্টিক্যাল দানা বলে একটা দানা থাকে, যে এই যে কর্টিক্যাল দানাটা কি ধরে, এখানে প্রোটিন আছে আর এটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, এই দুটো জিনিস দিয়ে তৈরি হয় কর্টিক্যাল দানা। এবং কর্টিক্যাল দানাটা যখনই ফার্স্ট শুক্রাণুটা জোনা পেলুসিডা ভেদ করছে এবং ভেদ করলে প্রথম শুক্রাণু ভেদ করছে, তখন এই ডিম্বাণুর মধ্যে যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামটা প্লাজমা পর্দাকে ভেদ করে সাইটোপ্লাজমে বেরিয়ে যায়। এর ফলে
কর্টিক্যাল যেগুলো গ্র্যানিউল থাকে সেটা এক্সোসাইটোসিস পদ্ধতিতে কী হয়, যেটা পেরিভাইটিলাইন স্পেস আছে, পেরিভাইটিলাইন স্পেসের মধ্যে নিঃসৃত হয়। এবং এই কর্টিক্যাল গ্রানুল থেকে যেগুলো নিঃসৃত হওয়ার মানে পদার্থ নিঃসৃত হওয়ার পর জোনা পেলুসিডা এবং এই আমাদের কর্টিক্যাল রিয়াকশনের যে দানাগুলো আছে এগুলো মিলে একটা নিষেক পর্দা তৈরি করে। নিষেক পর্দা তৈরি করার প্রভাবে আর কোনো শুক্রাণু ডিম্বাণুকে স্পর্শ করতে পারে। তাহলে কি হয়, যখনই কোনো শুক্রাণু প্রথম ডিম্বাণুটাকে প্লাজমা পর্দাকে টাচ করছে তখন ডিম্বাণুর যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমে কর্টিক্যাল দানা আছে এবং কর্টিক্যাল দানাগুলো ক্যালসিয়াম আয়নের সহায়তায় এবং সাইটোপ্লাজমে এক্সোসাইটোসিস পদ্ধতিতে বের হয় এবং এরপরে পেরিভাইটেলিয়ান যে স্তরটা থাকে ডিম্বাণুর মধ্যে সেখানে একটা এগুলো জমা হতে আরম্ভ করে এবং জমা হওয়ার পর একটা নিষেক পর্দা সৃষ্টি করে এবং নিষেক পর্দার প্রভাবে যেটা যখন নিষেক পর্দা তৈরি হয় তখন আর কোনো শুক্রাণু ডিম্বাণুকে স্পর্শ করতে পারে। এরপরে আমরা আসবো লাস্ট স্টেপ 8। এই সময় হচ্ছে কি হচ্ছে, যেটা হচ্ছে ইউনিয়ন অফ ওভাম অ্যান্ড স্পার্ম। কি হয়, এখানে স্পার্ম নিউক্লিয়াস আছে। তো ডিম্বাণুর মধ্যে আমি কি বলছি, যে যখন শুক্রাণুটা প্রবেশ করছে ডিম্বাশয়কে, তো তার শুধু মাথার রিজন, হেড রিজনটা চাই। হেড রিজনের মধ্যে শুধু আমাদের যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোম যায়, আর একটা হচ্ছে প্রক্সিমাল যেটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল আছে, সেই সেন্ট্রিওলটি যায়, বাকি আর কিছু যায় না। তো ডিম্বাণু যখন সাইটোপ্লাজমে প্রবেশ করে ডিম্বাণু সাইটোপ্লাজমে যখন শুক্রাণুর মাথাটা প্রবেশ করে তখন কি হচ্ছে, দ্বিতীয় মিওসিসটা কমপ্লিট হয়ে গেছে। মিওসিস কমপ্লিট হওয়ার পরে আমাদের প্রোনিউক্লিয়াস যেটা গঠন হবে। তাহলে প্রথমে কি হয়, এই যে জিনিসটা হওয়ার সময় কি হয়, প্রথমে দুটোর এই যে ডিম্বাণুর n সংখ্যক নিউক্লিয়াস এবং শুক্রাণুর n সংখ্যক নিউক্লিয়াস মিলে আবার 2n সংখ্যক আমাদের নিউক্লিয়াস তৈরি হয়। তো এই সময় যেটা প্রোনিউক্লিয়াসের যেটা পর্দা, সে পর্দার অবলুপ্তি হয়। প্রোনিউক্লিয়াসের পর্দা যেটা দুটো নিউক্লিয়াস আছে, একটা সাইটোপ্লাজম, এইখানে ধরো ডিম্বাণু নিউক্লিয়াস আছে আর এখানে শুক্রাণু নিউক্লিয়াস প্রবেশ করার পর এইখানে যে তাদের নিউক্লিয় পর্দা, এই যে নিউক্লিয় পর্দা আছে, এই নিউক্লিয় পর্দাগুলোর অবলুপ্তি হয়। নিউক্লিয় পর্দার অবলুপ্তি হওয়ার পরে স্ত্রী এবং যেটা পুং গ্যামেট আছে, সেই গ্যামেটগুলোর বেমতন্তুগুলো পরস্পর যুক্ত হয় এবং যুক্ত হয়ে পরে শুক্রাণু এবং ডিম্বাণুর ক্রোমোজোমগুলোর মিলন ঘটে, ঠিক আছে, যেটা ক্রসিং ওভার ঘটে। এবং এই ধরনের আমরা যেটা মিলন বলবো, সেই মিলনটাকে আমরা ক্যারিওগ্যামি বলি। ক্যারিওগ্যামি বলা হয় ক্যারিওগ্যামি বলা হয়, বা এটাকে আমরা অ্যাম্পিমিক্সিসও বলি, যেহেতু দুটো ক্রোমোজোমের মিলন হচ্ছে। তাহলে এরপরে এই যে n সংখ্যক এবং n 2n সংখ্যক যে ক্রোমোজোমটা তৈরি হবে, মানে কোষটা তৈরি হবে, ক্রোমোজোম বিশিষ্ট কোষটা তৈরি হবে, সেটাকে আমরা বলবো জাইগোট। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এইখানে পর্যন্ত আলোচনা করার ব্যাপার। তো আমরা একবার লাস্ট শেষ করার আগে আমরা 8টা স্টেপকে আমরা একবার জেনে নেব। তাহলে যেটা হচ্ছে, আমরা আগে নিষেকটা আলোচনা নিষেকটাকে আমরা 8টা স্টেপে ভাগ করেছি। 8টা স্টেপের মধ্যে প্রথমে হচ্ছে ইনসেমিনেশন, যেখানে শুক্রাণু এবং শুক্রাণুগুলো স্ত্রীদেহে ট্রান্সফার হয়। তারপর হচ্ছে ক্যাপাসিটেশনের মাধ্যমে কী হয়, ডিম্বাণুগুলো যখন শুক্রাণুগুলো যখন আমাদের স্ত্রী যোনিতে প্রবেশ করছে তখন তারা কিন্তু খুব মুভ করতে পারে না, তাড়াতাড়ি মুভ করতে পারে না। এই ক্যাপাসিটেশনের প্রভাবে এই ডিম্বাণুগুলোর মধ্যে সচল ক্ষমতা বা গতি ক্ষমতা সেটা শুরু হয়। তারপর 3 নাম্বার কী হচ্ছে, 3 নাম্বার হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণুর সাক্ষাৎ হয়। ডিম্বাণু সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পর এটা কম্প্যাটাবিলিটি রিয়াকশান হয়। কম্প্যাটাবিলিটি রিয়াকশানের মাধ্যমে এদের মানে চিনতে পারে যে ডিম্বাণু শুক্রাণু। এখানে ZP3 এবং ZP2 ম্যামেলিয়ানদের ক্ষেত্রে এই দুটো সাহায্য করে। তারপরে অ্যাক্টোজোমাল রিয়াকশান হয়। তারপরে 6 নম্বর হচ্ছে যেটা হচ্ছে ফার্টিলাইজেশন, কোন হয়, স্পর্শ করে একটা কোন সৃষ্টি করে। 7 নম্বরে কর্টিক্যাল রিয়াকশন হয়। কর্টিক্যাল রিয়াকশনের প্রভাবে যেটা পলিস্পার্মি, সেই পলিস্পার্মি পদ্ধতিটা বন্ধ করা হয়। আর 8 নম্বর পদ্ধতি হচ্ছে কি, ডিম্বাণু এবং শুক্রাণুর নিউক্লিয়াস যেটা প্রো নিউক্লিয়াস বলো, সেই প্রো নিউক্লিয়াসের মিলন হয় এবং এই মিলন হওয়ার পরে এবং যে নতুন কোষটা তৈরি হলো সেটাকে আমরা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ পাবো, সেটাকে আমরা জাইগোট বলবো। এবং এর প্রভাবে এর পরবর্তীকালে এই জাইগোট থেকে আস্তে আস্তে মরুলা
বাস্টুলা গ্যাস্ট্রুলার মাধ্যমে যাবে, তারপর আস্তে আস্তে এটা রোপিত হবে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করবো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং এটা হচ্ছে আমাদের 11 নম্বর ভিডিও। এর আগে আমরা 10টা ভিডিও বানিয়েছি এবং এরপরেও আমরা আরও 5-7টা ভিডিও বানাবো। তাহলে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করো। নমস্কার।